প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি আসছে রাজশাহী বোর্ড 2025 সালে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি তুমি দেখো, অবশ্যই তোমার ব্যাংক সমন্বয় বিবরণীতে যা সমস্যা আসে সবগুলো সমাধান হয়ে যাবে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাস শুরু করার আগে আমাদের থেকে ব্যাংক সমন্বয় বিবরণীর এই 4টি লাইন মনে রাখতে হবে। প্রথম লাইনটি হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা ফাঁস বই, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত যদি থাকে আমি ব্যাংকের মতন হব। এরপর হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত অথবা ফাঁস বই, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত যদি থাকে ব্যাংক আমার মতন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি লাইন থেকে যে কোনো একটি লাইন তোমার উদ্দীপকে অবশ্যই থাকবে। এই 4টি লাইন যদি তুমি মনে রাখতে পারো, অবশ্যই তোমার ব্যাংক সমন্বয় বিবরণী করা একদম সহজ হয়ে যাবে। তাহলে আজকের উদ্দীপকটি আমরা পড়ি। তাহলে 2024 সালে 31শে ডিসেম্বর তারিখে শিহাব এন্টারপ্রাইজের নগদান বই ও ব্যাংক বিবরণী গড়মিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো। 1 নম্বরটি হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা পরিমাপ 1,65,000 টাকা। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা পরিমাপ, তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক জমার পরিমাপ দেওয়া আছে। তাহলে এই লাইনটির উপর নির্ভর করে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটি প্রস্তুত করব। তাহলে এখানে কি বলা আছে, আমি ব্যাংকের মতন হব, এটা একটু মনে রাখি। 2 নম্বরটা দেখো, 30,000 টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। দেখো, আমি একটা 30,000 টাকার চেক একটা ইস্যু করছি, ব্যাংকে এখনো যায়নি, তাহলে ব্যাংক কি করেনি, বিয়োগ করেনি। তাহলে আমি কার মতন হব, ব্যাংকের মতন হব। যখন আমি চেকটা ইস্যু করে দিয়েছি তখন আমি বিয়োগ করে দিয়েছি, যেহেতু ব্যাংকের চেকটি জানি, ব্যাংক বিয়োগ করতে পারিনি, তাহলে আমি বিয়োগ করছি, যে তাহলে কার মতন হব, আমি ব্যাংকের মতন হব। তাহলে 2 নম্বরটা হবে যোগের মধ্যে আসবে, তাহলে যোগ চিহ্নটা দিলাম। তারপর 3 নম্বরটা দেখো, ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে 5,500 টাকা পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। আমি কার মতো হব, ব্যাংকের মতন হব। তাহলে ব্যাংক যেহেতু বিয়োগ করে দিছে, আমার থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এরপর 4 নাম্বারটা দেখো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ 12,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। আমি ব্যাংকের মতো হব। তাহলে ব্যাংক যোগ করছে, লভ্যাংশ আদায় করছে, মানে ব্যাংকে যোগ করছে, তাহলে আমার থেকে কি করতে হবে, যোগ করতে হবে। 5 নাম্বারটা দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তাহলে ব্যাংক কি করছে, বিয়োগ করে দিছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে যেহেতু ব্যাংকে বিয়োগ করছে, আমি ব্যাংকের মতন হব, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 6 নম্বরটা দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব 20,000 টাকা সরাসরি আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব মানে দেনাদার থেকে 20,000 টাকা আদায় করেছে কে, ব্যাংকে, তাহলে ব্যাংক কি করছে, যোগ করছে। তাহলে যেহেতু আমি ব্যাংকের মতো হব, তাহলে 6 নম্বরটা কি হবে, যোগ হবে। 4 নম্বর, 80,000 টাকার ব্যাংকের নিকট চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তাহলে যেহেতু ব্যাংকে আদায় করার জন্য একটা চেক জমা দেওয়া হয়েছে, কত টাকার চেক, 80,000 টাকার চেক, কিন্তু ব্যাংকে এখনো আদায় করতে পারিনি, তাহলে ব্যাংক যোগ করিনি। যখন আমি আদায়ের জন্য দিছি তখন আমি যোগ করে দিছি। আমি ব্যাংকের মতো হতে গেলে তাহলে যোগ করছি, সেটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 7 নাম্বারটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ চিহ্নগুলো দিলাম, কারণ খ নাম্বার প্রশ্নটি যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব তখন আমাদের যোগ বিয়োগ চিহ্নগুলো কাজে লাগবে। খ নম্বর প্রশ্ন, ব্যাংক হিসাব লেখা হয়নি, এইরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। আর খ নম্বর প্রশ্ন বলছে, উপরিক্ত তথ্যবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরটা বলছে, ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের জাবেদা দাও। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। যেহেতু আমাদের ব্যাংক হিসাবে লেখা হয়নি, এরূপ লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখো তো, 2 নম্বরটা, 30,000 টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থিত হয়নি, তাহলে 2 নম্বরটা, এবং এখানে 7 নম্বরটা, এই দুইটা
টাকা ব্যাংকে লেখা হয়নি। তাহলে আমরা 2 এবং 7 নাম্বারটা নিয়ে আসব। ইস্যু কৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। উপস্থাপিত হয়নি। তাহলে কত টাকার চেক? 30,000 টাকার একটা চেক উপস্থাপিত হয়নি। আমাদেরকে প্রথম প্রশ্ন বলছে ব্যাংক হিসেবে লেখা হয়নি, মানে যেগুলো ব্যাংকে লেখা হয়নি সেগুলোর পরিমাপটা নির্ণয় করতে বলছে। তাহলে 2 তারিখটা হচ্ছে ব্যাংকে লেখা হয়নি। এবং 7 নাম্বারটা দেখো, 80,000 টাকার চেক ব্যাংকের নিকট আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, মানে ব্যাংকে লেখা হয়নি। তাহলে আদায়কৃত চেক, আদায়কৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি। কত টাকার চেক? 80,000 টাকার চেক। এই দুইটা এন্ট্রি কোথায় লেখা হয়নি? ব্যাংক হিসাবে লেখা হয়নি। তাহলে যোগ করলে হয় 1,10,000 টাকা। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করলাম। আমরা এখন ক নম্বর প্রশ্নটি সমাধান করব। আমাদেরকে বলছে ব্যাংক সমন্বয় বিবরণীটি প্রস্তুত করো। তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী গড়টা আঁকলাম। বিবরণ টাকা টাকা। তাহলে আমরা প্রথম লাইনটি লিখে নেব। প্রথম লাইনটি প্রশ্ন থেকে দেখে দেখে লিখে নিচ্ছি। নগদান বই মোতাবেক ব্যাংক জমা। ব্যাংক জমা। তাহলে আমরা যোগ বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছিলাম না? তাহলে যোগ বিয়োগ। এখন দেখো, তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাপ হচ্ছে 1,65,000 টাকা। 1,65,000 টাকা আমরা দ্বিতীয় কলামে বসিয়ে দিলাম। এখন দেখো তো 2 নম্বরটা যোগে আসবে কেন? নগদান বই মোতাবেক ব্যাংক জমা পরিমাপ মানে হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি ব্যাংকের মতন হব, তাহলে ব্যাংক যা কিছু করবে তার কিছু আমার থেকেও করতে হবে। যদি আমি ব্যাংকের বিপরীতে কিছু করি তাহলে সেটাকে ঠিক করে নিতে হবে। যোগ করলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যোগ করে নিতে হবে। এখন দেখো তো, 30,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থিত হয়নি বা উপস্থাপিত হয়নি। যেহেতু আমি চেক ইস্যু করে দিছি, আমি বিয়োগ করে দিছি, ব্যাংকে যেহেতু যায়নি, ব্যাংক বিয়োগ করিনি, তাহলে বিয়োগ করছে সেটা আমার থেকে ব্যাংকের মতো হতে গেলে যোগ করতে হবে। এই জন্য আমি যোগ চিহ্নটা দিলাম। তাহলে 2 নম্বরটা ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত বা উপস্থিত হয়নি। তাহলে কত টাকার চেক? 30,000 টাকার চেক। এরপর 3 নম্বরটা হচ্ছে ব্যাংক কর্তৃক পদেয় হিসাবে 5,500 টাকা পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংকে কি করছে? সরাসরি আমাকে না জানিয়ে ব্যাংকে পদেয় হিসাব মানে পাওনাদারকে টাকাগুলো দিয়ে দিছে। তাহলে ব্যাংক বিয়োগ করছে। তাহলে আমার থেকেও ব্যাংকের মতো হতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগের মধ্যে আসবো। ব্যাংক কর্তৃক পদেয় বিল পরিশোধ কত টাকা? 5,500 টাকা। এরপর হচ্ছে 4 নাম্বার, ব্যাংক কর্তৃক লভ্যাংশ। ব্যাংকে কি করছে? লাভের টাকাটা কি করছে? যোগ করছে। তাহলে নগদান বইতে লেখা হয়নি। তাহলে কি করতে হবে? ব্যাংকের মতো হতে গেলে আমার থেকে যোগ করে নিতে হবে, কারণ ব্যাংক যোগ করছে, আমার থেকে যোগ করতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কত টাকা? 12,000 টাকা। এরপর হচ্ছে 5 নাম্বারটা, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, মানে ব্যাংক কি করছে? চার্জ করছে 1,000 টাকা
বিয়োগ করে দিছি, তাহলে আমার থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ব্যাংক যেহেতু বিয়োগ করছে আমার থেকে বিয়োগ করে নিতে হবে, কারণ ব্যাংকের মতন আমি হব ব্যাংক কর্তৃক ধার্যকৃত ধার্যকৃত চার্জ কত টাকা, 1000 টাকা। 1000 টাকা। এরপর হচ্ছে 6 নম্বরটা দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব 20,000 টাকা সরাসরি আদায়। কার থেকে, দেনাদার থেকে ব্যাংকে কি করছে, 20,000 টাকা আদায় করছে। তাহলে ব্যাংক যেহেতু যোগ করছে আমার থেকে কি করতে হবে, যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব সরাসরি আদায়। সরাসরি আদায় করছে, ব্যাংকে সরাসরি আদায় কত টাকা, 20,000 টাকা। 20,000 টাকা। এরপর 7 নম্বরটা একটু দেখি, 80,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তাহলে যখন আমি চেকটা জমা দিচ্ছি তখন আমি মনে মনে যোগ করে নিছি, যেহেতু ব্যাংকের চেকটি এখনো আদায় করতে পারেনি, ব্যাংক কি করেনি, যোগ করেনি। তাহলে আমি যোগ করছি যে সেটা আমি ব্যাংকের মতো হতে গেলে আমি যোগ করছি সেটাকে কি করতে হবে, এখন রিপিট করে বিয়োগ করে দিতে হবে। তাহলে জমাকৃত চেক আদায় হয়নি, জমাকৃত চেক আদায় হয়নি। তাহলে কত টাকা, 80,000 টাকা। 80,000 টাকা। এখানে দাগ টানবো, এখানে দাগ টানবো। দেখো 30 আর 20 হচ্ছে 50, 50 আর 12 কত বলো তো, 50 আর 12 হচ্ছে তোমার 62,000 টাকা। 62,000 টাকা। 1,65,000 যোগ 62 যোগ করলে হয় 2,27,000 টাকা। 2,27,000 টাকা। এখন বিয়োগের গুলো আমরা যোগ করে দ্বিতীয় কলামে নিয়ে যাব। 5,500 যোগ 1,000 যোগ 80,000 যোগ করলে হয় 86,500 টাকা। এখন আমরা এটিকে বিয়োগ করব। তাহলে 2,27,000 থেকে 86,000 টাকা বিয়োগ করব। 2,27,000 টাকা বিয়োগ করলে হয় 1,40,500 টাকা। এখন দেখো তো প্রথম লাইনটা কি লিখছি, নগদান বই মোতাবেক লিখছি না, এখন এটি লিখবো ব্যাংক বই মোতাবেক। ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা হয়ে গেছে। যদি কারো কোনো সমস্যা থাকে এই যোগ বিয়োগ চিহ্নগুলো যদি দিতে পারি তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে একদম সহজ হয়ে যাবে। এই 4টি লাইন থেকে যে কোনো একটি লাইন অবশ্যই তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দীপকে অবশ্যই দেওয়া থাকবে, সেটির উপর ডিপেন্ড করে আমরা যোগ বিয়োগ চিহ্নগুলো দেব। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নটি বলছে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেন জাবেদা দাও। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে যেগুলো লিপিবদ্ধ হয়েছে, তাহলে একটা হচ্ছে 2 তারিখটা হয়নি, আরেকটা হচ্ছে 7 তারিখটা হয়নি। তাহলে আর বাকি সবগুলো কোথায় হয়েছে, ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়েছে। তাহলে 3, 4, 5, 6 নাম্বার গুলো আমরা জাবেদা দেব। তাহলে এখন আমরা জাবেদাগুলো দিই। 3 নাম্বারটা কি, ব্যাংক কর্তৃক পদ হিসাব 5,500 টাকা পরিশোধ করেছে। তাহলে ব্যাংক থেকে টাকা কমে গেছে, কাকে দিছে, পদ হিসাব, দায় কমে যাচ্ছে, দায় কমলে ডেবিট, পদয় হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক থেকে কমে যাচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে তোমরা ব্যাখ্যাটা দিতে পারো, পদয় হিসাব মানে ব্যাংক কর্তৃক পদয় হিসাব পরিশোধ, 5,500 টাকা। 5,500 টাকা। 3 নম্বরের পর হচ্ছে 4 নম্বরটা আমরা দিচ্ছি। 4 নম্বরটা হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক কি করছে, লাভের টাকা যোগ করে নিয়েছে।
ব্যাংকে লাভের টাকা যোগ করলে ব্যাংকে টাকা বেড়ে যাবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে কি যোগ করছে, লভ্যাংশ যোগ করছে, লভ্যাংশ, লভ্যাংশ হিসাব ক্রেডিট। কত টাকা? 12,000 টাকা, 12,000 টাকা। 3-এর পর 4-এর পর হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। তাহলে ব্যাংক কি করছে, চার্জ করছে কত টাকা, 1,000 টাকা। তাহলে ব্যাংক থেকে টাকাটা কমে যাচ্ছে, তাহলে কি নামে কমতেছে, ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। তাহলে কোথা থেকে কমতেছে, ব্যাংক থেকে কমতেছে, ব্যাংক হিসাব, হিসাব ক্রেডিট। কত টাকা, 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা। এরপর হচ্ছে 6 নম্বরটা করব। 6 নম্বরটা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব। 20,000 টাকা সরাসরি আদায় করেছে। কে আদায় করছে, প্রাপ্য হিসাব ব্যাংকে আদায় করছে। তাহলে ব্যাংকে আদায় করলে ব্যাংকে টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব, হিসাব ডেবিট। তাহলে সম্পদ কমে যাচ্ছে, প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, প্রাপ্য হিসাব ক্রেডিট। দেনাদার যদি আমাকে টাকাটা দিয়ে দেয় তাহলে দেনাদার কমে যাবে, দেনাদার কমলে তাহলে কি হয়ে যাবে, সম্পদ ক্রেডিট হয়ে যাবে, প্রাপ্য হিসাব ক্রেডিট। 20,000 টাকা দেনাদারের কাছ থেকে পাওয়া যাচ্ছে, তাহলে ব্যাংকে বেড়ে গেছে, দেনাদার কমে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আমি তোমাদের জন্য ফার্স্ট ক্লাস রেডি করব। যদি তুমি ফার্স্ট ক্লাস মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমার ব্যাংক সমন্বয় বিবরণীতে যা সমস্যা আসে সবগুলো সমাধান পেয়ে যাবে।